ভাইয়া, এই যে ভারতবর্ষের আমাদের দেশের জনগণের একটা জিনিস জানা উচিত। ভারতবর্ষের একটা পুরান একটা ইতিহাস হলো, ইতিহাস থেকে একটা জিনিস আসছে যে আমরা খালি ইন্ডিয়ার দোষ দিই, ইন্ডিয়া এটা নিয়ে যেতেছে ওইটা নিয়ে যেতেছে। ইন্ডিয়া তো করবেই, এটা তার স্বভাব। আমরা যদি দরজা খুলে রাইখা ঘুমাই আর চোরের দোষ দিই, সেটা হবে? আমরা না দিলেই হইল, আমরা ঠিকঠাক করলেই হইল। আর এই ঠিকঠাক করার জন্য সবার আগে জনগণকে বুঝতে হবে, এক জায়গায় আসতে হবে। ব্রিটিশরা যখন ইন্ডিয়া ছেড়ে চলে যায়, দুই ভাগ পাকিস্তান আর ইন্ডিয়া হয়, তখন ভারতবর্ষের ব্রিটিশ ক্যাপিটাল ছিল দিল্লি। তো দিল্লি অফিসে হেডকোয়ার্টারে ব্রিটিশদের ডিপার্টমেন্ট ছিল, কয়েকটা ডিপার্টমেন্ট যারা এই কাজগুলো করতো, যে বিভিন্ন স্টেটে তাদের কালচার অনুযায়ী, তাদের ধরন অনুযায়ী কিছু আইন প্রণয়ন করা, চেঞ্জ করা বা ওইভাবে হ্যান্ডেল করা, কিছু টেকনিক্যালি টু কালেক্ট দ্য রেভিনিউ। অনেকগুলো স্টেট ছিল যারা ওদেরকে খাজনা দিত, টাকা দিত। আর যেসব জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন চালাইতো ব্রিটিশরা, ওদের এই পলিসিটা ছিল যে ওখান থেকে রেভিনিউ কালেকশন করা, সুবিধা নেওয়া। এখন সেই ডিপার্টমেন্ট ইন্ডিয়া পাইছে যখন ব্রিটিশরা ছেড়ে গেছে। যদিও ইন্ডিয়া তখন আর এক নাই, পাকিস্তান আলাদা হয়েছে। তো স্টিল অন দ্য বাংলাদেশ অ্যান্ড আদার প্লেসেস দে কন্টিনিউ দ্যাট প্রসেস, দে ট্রাই। এটার জন্য তারা কোনোদিন সেনাবাহিনী নিয়ে এসে ইনভেট করবে না। যতটুকু পাওয়া যায় আওয়ামী লীগের থেকে পাইছে, সমানে সুবিধা নিছে। আওয়ামী লীগ না থেকে বিএনপি আসলে তার সাথে নেগোসিয়েট করবে, তার সাথেই করবে। এটা ওদের ওই কাজটা হওয়া দেওয়া দরকার। আওয়ামী লীগ বা বিএনপি কে থাকলো বা কি, ওরা তো প্রেম করতে আসে নাই, লুট করতে আসছে। লুট করবে তারা, যার সাথে হবে তারা দিয়ে করবে, তারে ফ্যাসিলিটি দিবে। হ্যাঁ, তুমি থাকবা পাওয়ারে, কম দিব, কমটা এখন কমটা ঠিক করে নিবে। আমাদের যাবে থেকে জনগণের থেকে, চাইতেছে তো জনগণের কাছ থেকে না, দেশের মালিক জনগণ, জনগণের ইনকাম থেকে যাচ্ছে। তো পাবলিকের ঠিক থাকতে হবে, ঠিক কাজটা করতে হবে। একটা দেশের করাপশন বন্ধ করার জন্য খুব ইজি দুইটা রাস্তা আছে। এই দুইটার যে কোনো একটাতেই ইমপ্লিমেন্ট হইলেই বন্ধ হয়ে যাবে। যদি দেশের রাষ্ট্রপ্রধান, যার হাতে সবকিছু রাষ্ট্রের, সে যদি মন থেকে বলে আমি আজকে থেকে কোনো করাপশন করব না, কাউকে করাপশন করতে দিব না, জিরো, সম্ভব, কোনো করাপশন হবে না, 90% তো কমে যাবেই। আরেকটা পদ্ধতি হয়েছে, যদি দেশের সব মানুষ বলে আজকে থেকে আমরা কোনো করাপশন করব না, হইতে দিব না, সহ্য করব না, তাইলেও সব বন্ধ হয়ে যাবে। দেশের জনগণের বুঝতে হবে, তারা ইউনাইটেড না দেখে তাদের কাছ থেকে সুবিধাটা নেয় পলিটিশিয়ানরা। এন্ড অফ দ্য ডে পলিটিশিয়ানরা একই, নিজেদের ব্যাপারটা নিজেদের বুঝতে হবে সবার আগে। আমরা সবাই ঠিক কাজটা করলেই, পাবলিক ঠিক কাজ করলেই পলিটিশিয়ানরাও ঠিক হয়ে যাবে। এখানে সেম প্রসেস চলতেছে, যেটা এই যে গুম করা, আয়না ঘর, এগুলো হয়েছে, এটা সেই ব্রিটিশ স্টাইল, পুরানো কলোনিয়াল সিস্টেম। এটা ইন্ডিয়ার থেকেই ওই ডিপার্টমেন্টই করাইছে। এটা এখনো এটা করা যায় তারা। এটা হচ্ছে যখনই কেউ রঙের বিরুদ্ধে আওয়াজ তোলে, সে গুম হয়ে যাওয়ার, এটা হলো ভয় তৈরি করা। 1 লক্ষ ব্রিটিশ, 1 লক্ষের কম ছিল ব্রিটিশ ভারতবর্ষে, আর 1 লক্ষের থেকে কম পপুলেশন 33 কোটিকে শাসন করত। পৃথিবীতে এমন কোনো রাইফেল তৈরি হয় না, এমন কোনো অস্ত্র তৈরি হয় নাই যে 1 লক্ষের চেয়ে কম লোক 33 কোটিকে ভয় দেখাইতে পারে। 33 কোটি ভয় পাইছে 1 লক্ষকে, এই জন্য হয়েছে। আর ভয়টা কিভাবে হয়েছে? সে ভয় দেখাইছে, মেইন অস্ত্রটা কোনো না কোনো ভাবে ভয় দেখানোর কারণে 33 কোটি ভীত হয়েছিল। এই ব্যাপারটা প্রথম ধরতে পারছিল মহাত্মা গান্ধী। গান্ধী কি করলো? সবাইকে বললো যে অসহযোগ আন্দোলন। ব্রিটিশের লাভ হয় যেই সব কাজে, এটা করতে বলে সেটা করবা না, না করলে ব্রিটিশ মারবে, টর্চার করবে, জেলে ভরবে, লাস্টে গুলি করে মেরে ফেলবে, হোয়াট এভার দে ডু, তুমি ফিরা মেরো না, নন ভায়োলেন্স, ফিরে মারবা না।
বাট যেটা করে ওটা করবা না, ওর লাভ যেটা হয় ওটা করবা না। যত টর্চার করবে তুমি ফিরে মারবা না, বাস। এবং প্রথম যেটা হয়, গান্ধীর ছবিতেও তো ছিল এটা, যে তারা কেউ ফিরে মারে নাই, লাইন আগায় গেল, পুলিশরা মাথায় বাড়ি দিল, তারা সবাই পড়ে গেল, অন্য এক গ্রুপ এসে তাদেরকে সরায় নিল, এরপরে আরেক লাইন মার্চ হচ্ছে। ওই দিনই ওই লর্ড মাউন্টব্যাটেন লন্ডনে উইনস্টন চার্চিলের সাথে কথা হয় তার, ওই দিনই টেলিগ্রাম হয় বা হোয়াটএভার, যে টেলিগ্রামে হয় যে কয়জন উন্ডেড ওই পাশে, আমাদের কয়জন, কেউ না, আমাদের কেউ উন্ডেড হয় নাই, না হয় নাই, কারণ তারা ফিরা মারে নাই। তো একটা পর্যায়ে যখন ফিরা মারতেছে না, তখন সোলজার কারা, ব্রিটিশ আর্মিতে সোলজার তো ইন্ডিয়ানরাই যারা মারতেছে। ইন্ডিয়ান পপুলেশন 33 কোটি থেকে রিক্রুট করে সেনাবাহিনী বানায় 33 কোটির পিটাইছে, নিজের পিটায় নেই। তো বুদ্ধি দিয়ে করছে, এটা হলো বুদ্ধির, অস্ত্রটা ছিল বুদ্ধি। যখন বললো যে ওরা কেউ মারে নাই ফিরা, তখন কিন্তু সিরিয়াস ভয় পাইল লর্ড মাউন্টব্যাটেনও এবং উইনস্টন চার্চিল। ব্রিটিশ আর্মিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওই টাফ সময়ে গান্ধীর কথায় কেউ ব্রিটিশ আর্মিতে যোগ দিচ্ছিল না। সবচেয়ে বড় সৈনিক, নাম্বার অফ সোলজার ওরা এখান থেকে রিক্রুট করতো, ইন্ডিয়া থেকে। তখন ওরা বলে কি চাও, একদম জায়গা মতো বুঝে গেছিল ব্রিটিশ, হ্যাঁ সাইজ টাইম হয়ে গেছে, এরা ফিরা মারতেছে না, মানে কাহিনী শেষ। তখন বলে স্বাধীনতা, তখন অ্যাগ্রি হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্বাধীনতা দিয়ে দিবে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমাদের জিততে সহায়তা করো, বলো ভারতীয় জওয়ানদের ভর্তি হইতে ফোর্সে। তখন গান্ধী বলে আচ্ছা ঠিক আছে, দ্যাটস হাউ দ্য কম্প্রোমাইজ হ্যাপেন। যদিও তখন নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ ফর্ম করে বার্মা বর্ডারে অ্যাটাক করছিল, যুদ্ধ করে নেবে, দুজনের ভিউ দুই রকম ছিল। আমি এই যে মহাত্মা গান্ধীর ব্যাপারে আই হ্যাভ এ ডিফারেন্ট ভিউ। আমি মনে করি হলো সবচেয়ে বড় MI6 এর এজেন্ট, বিকজ ও নন ভায়োলেন্স যদি করে ওটা সবচেয়ে লাভ হয় ব্রিটিশের, ওরা সেফ বাড়াইতে পারে সবকিছুই। ওর এটাই কন্ট্রাক্ট করলো যে তুই পাবি, ফেরত পাবি, আমরা সেফ এক্সিট করলাম। হালা কিন্তু সাউথ আফ্রিকাতে ছিল, কিন্তু ওই যে টলস্টয় ফার্ম, আমি ওই জায়গায় খালি আমি একটু মানে মানে ওই করি মহামাদার চলছিল না। তারপরে সে তো তার টার্গেট তো পুরো করতে পারছে সে, মানে হোক শান্তিপূর্ণভাবে, ব্রিটিশের রেখে যাওয়া বাকি সবকিছু তো ওরাই পাইল। তো ওরা এখনো সেটা ট্রাই করে। আমি তো আফ্রিকাতে প্রথম যে কাজটা, যে বেশিরভাগ স্টাফই ইন্ডিয়ান কোম্পানি ছিল, বেশিরভাগ স্টাফ ইন্ডিয়ানই ছিল। তো ওইখানে তো আমি দেখছি যে ওই ব্যাপারটা এরকম, ওরা কিভাবে অপারেট করে। দে ডোন্ট বদার, আপনি যদি দেন তাহলে অসুবিধা কি নিতে, সে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, নেওয়ার চেষ্টা সবাই করবে, আমরা না দিলেই হইল। আর যেই পদ্ধতিটা আমরা প্রপোজ করছি, আমাদের চলে যাব, আমি তো কালকে যাচ্ছি, তো এটা আমার বিশ্বাস এটা কোনোভাবে ইউনূস স্যারের কাছে যাবে এবং এটা নিয়ে কথা হবে। এই ব্যাপারটা, এই প্রোগ্রামটা যেটা আমাদের প্রস্তাবটা, রিফরমেশন অফ ডেমোক্রেসি, এটা করলে অটোমেটিক 90% কিন্তু বন্ধ হয়ে যায়, করাপশন 90% বন্ধ হয়ে যাবে। সব ERP সিস্টেম ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে, একটা ডাটাবেস, এটা হওয়া উচিত, এটা খুবই দরকার মডার্ন দুনিয়ায়। এখন ফেব্রুয়ারিতে ইলেকশন, ডাটাবেসের খবর কি আমরা তো জানি না, যেটা তার এক্সিডি ওনারা করতো, যেটা এই সিচুয়েশনে আই ডোন্ট নো এই ইলেকশন করেই কি হবে। এই দেশের পলিটিশিয়ানরা রেকটিফিকেশন করবে, ক্ষমতায় এসে সেটা বিএনপি বলতেছে, সেই সেম বিএনপি বলতেছে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এগেন্সটে কোনো কেসই থাকবে না, তারা বিচার করবে, রেকটিফিকেশন করবে। পাবলিক কেন বিশ্বাস করবে আজকে তাদের উপরে, এইটা হলো আমার প্রশ্ন। পাবলিক নিজে ডিসাইড করবে। আমরা ERP সিস্টেম ডাটাবেস করব, পাবলিকের যে কোনো ব্যাপারে পাবলিক ওপিনিয়ন হবে, গণভোট হবে, বিচার হবে কি হবে না, পলিটিক্যাল পার্টির সাথে নির্বাচন করে মানে নেগোসিয়েশন করে কেউ ডিসাইড করবে না কোনো কিছু, জনগণ ডিসাইড করবে। আমাদের এইখানে অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা হবে, আমরা এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব,
রাষ্ট্র সেটা করা উচিত, আমাদের দেখ সেটা। আমরা প্রস্তাব দিছি, ডিটেল দিছি, ফেসবুকেও দিছি, আমার ওই ইউটিউবেও দিছি। একটু দয়া করে দেখে এটা করতে হবে। এই ইলেকশন এইভাবে হলে হবে না, একই জিনিস হবে। আর কি হইতেছে দেখছেন, নাথিং ইজ গোয়িং ওকে। এইরকম 1400 মানুষ মারলো, 30-40 হাজার লোক ইনজুর্ড হইলো, অন্ধ হয়ে গেল 700-800 মানুষ, কোনো রিগ্রেট নাই, কিচ্ছু নাই। আর রিগ্রেটের দরকার কি? যেটা হয়ে গেছে এটা ফেরত আসবে না। ওইখানে বসে ট্রাই করতেছে। কোনো দিনই আওয়ামী লীগ এটা করার সাহস পাইতো না, পাবে না, যদি না দেশের ভিতরে তাদের ভালো হোপ আছে, ওয়েল উইশার আছে, হেল্পিং হ্যান্ড আছে। সাহসই তো হবে না, নিজের রাশে পড়ায় বাইরে, এখানে অন্য লোক দিয়ে কাজ করে দিচ্ছে। দেখেন ইন্ডিয়ার জন্য কত মজা। হ্যাঁ, আমাদের দেশে খালি সাপোর্ট আর অস্ত্র পাঠাইলেই হবে। আমাদের দেশের ভিতরে গ্যাঞ্জাম করানোর জন্য, যুদ্ধ করানোর জন্য তার সৈনিক পাঠাইতে হয় না। ওই বিশের আমি জাস্ট একটা বলে দিই, আমার একটা সিনিয়র ফ্রেন্ড, হি ওয়াজ এ ডিপ্লোম্যাট, তো উনি আমাকে সবসময় একটা অ্যাডভাইস করছে যে নাকি তুমি ইন্ডিয়া বলবো না ডিরেক্টলি, সে নিউ দিল্লি, বিকজ ইটস দ্য গভর্নমেন্ট হু ডাজ দিস। True. Indian population is not involved in this. Yeah. So, এটা একটা আমাদের আওয়ামী লীগ থাকতে শেখ মুজিবুর রহমান ভারতে গিয়া ফারাক্কা বাঁধের নির্মাণের অনুমতি পত্র সাইন করে দিয়ে আসছেন। ওইখানেই তো আমরা শেষ না। ইটস ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে আমরা মানে কলোনি যদি হইতো, বাংলাদেশ যদি ইন্ডিয়ার কলোনি হইতো, তাহলে এইখানে যা ক্রাইম হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলির দায় দায়িত্ব ইন্ডিয়ার নিতে হইতো। কিন্তু তার কি মজা, এটার দায় দায়িত্ব নিতে হচ্ছে না। এখানে আলাদা গভর্নমেন্ট আছে, বাট সে যেটা করতে চাইছে সেটাই পারতেছে। খারাপ ওয়ার্স। এটা আমাদের দেশের জন্য পাবলিকের বুঝতে হবে, তার রাইট বুঝতে হবে, রংটা করা যাবে না, ঠিকটা করতে হবে। এবং পাবলিক এইটা ঠিক মতো এই ব্যাপারটা আনুক। প্রফেসর ইউনুস স্যার এবং উনি খুব ভালো করতেছেন। অর্থনীতিতে অ্যাটলিস্ট আমাদের স্টেবিলিটিটা আসতেছে এবং করাপশন হচ্ছে না অর্থনীতিতে, এইটা একটা খুব ভালো জিনিস। যারা বলে যে উপদেষ্টারাও খাইতেছে এরকম, এগুলি রং। এরা জানে না, এদের নলেজ কম, খায় কিভাবে এটাই বুঝে না, খাওয়া কি এটাই জানে না, জাস্ট বলার জন্য বলতেছে। যে পরিমাণ ঋণ হাসিনা রেখে গেছে সেটা ঋণ শোধ দিচ্ছেন প্রফেসর ইউনুস। যেভাবে আমাদের ইনকাম অনুযায়ী যেটা এক্সপেন্ডিচার হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং সবাই এটা খুব ভালো করে জানে যে কোনো করাপশন হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে এবং বাংলাদেশ গেইন করতেছে। 11 বিলিয়নের রিজার্ভ রেখে গেছিল, যেটা এখন 35 বিলিয়ন হইল। তো এই সময়ে বাকিটা পাবলিকের ঠিক করতে হবে। পলিটিশিয়ানরা এসে আমাদের কোনো কিছু বলবে না। পারলো না 15-16 বছর পলিটিশিয়ানরা নামাইতে, কাউরে হাসিনারে পারেনি। তো আজকে তাদের কথা শুনবো কেন? এই পলিটিশিয়ানদের কাছে যখন ক্ষমতা ছিল, বিএনপি ছিল না ক্ষমতায়, তারা কি করছে? তারা ভালো কিছু করেনি তো।